কখনো কখনো মনে হয় আমি কেবল একটা মুখোশ পরে বেঁচে আছি। হাসি দেই, কথা বলি, কিন্তু ভেতরে কোথাও চুপচাপ একটা কান্না জমে আছে। সবাই ভাবে আমি ভালো আছি, কিন্তু কেউ দেখে না আমার চোখের ক্লান্তি। প্রতিদিন নিজের সাথে একটা গোপন লড়াই চলে, যার কোনো দর্শক নেই, বিচারক নেই, শুধু হার মানা আমি। জীবনের দিকে তাকালেই মনে হয় আমি যেন কেবল হেরে যাওয়া পৃষ্ঠাগুলোর একজন লেখক। সবকিছু রেখে একা কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করে, যেখানে কোনো প্রশ্ন নেই, নেই কোনো জবাবের দায়। বেলা শেষে প্রতিটা মানুষ আলাদা, প্রতিটা মানুষের চিন্তা আলাদা, প্রতিটা মানুষের ভাবনার জগৎ আলাদা। আমরা সবাই সবার কত কাছে, আবার আমরা সবাই সবার থেকে কত দূরে। আমরা একই সাথে ঘুরি, চলি, ফিরি, গল্প করি, আড্ডা দিই, কিন্তু কেউ কারো মনের খবর জানতে পারি না। হয়তো চাইলে মানুষটাকে ছুঁয়েও দেখা যায় সময় অসময়ে, কিন্তু মনের ঘরে মানুষটা কি যন্ত্রণা বয়ে নিয়ে বেড়াচ্ছে তা ছুঁয়ে দেখার সাধ্য কারো হয় না। আমরা একই সাথে থাকলেও সবাই সবার থেকে কত দূরে। এই দূরত্বের কোনো শেষ নেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত ভাই আপুরা? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন। বেশ কয়েকদিন পরে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আসলে ইচ্ছে থাকলেও অনেক সময় উপায় হয় না। মন মানসিকতা এবং শারীরিক অসুস্থতা এ যেন আমাকে ছাড়তেই চায় না। কথায় বলে না, আপনজন প্রিয়জন সবাই একটা সময়ের পর প্রয়োজন ফুরালে চলে যায়, কিন্তু অসুস্থতা তার যেন আমার থেকে প্রয়োজন কখনোই শেষ হয় না। এ যেন একটা সন্ধির মতো। তাই এই সন্ধি আমাকে কখনোই ছাড়ছে না, একদম সঙ্গী করে ফেলেছে। তাই তো অসুস্থ থাকছি, আর সে কারণেই কিন্তু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না। কি করব? শরীর ভালো না, মন ভালো না, তার মধ্যে কি ভিডিও করা যায়, নাকি ভিডিও শেয়ার করা যায়? তবুও তো মাঝে মাঝে যখন আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা আসলে বলতে পারেন মনের অনেক জোর নিয়েই, বিশেষ করে আমার আপুদের একটু খোঁজ খবর নেওয়ার জন্য। এছাড়া তো আপুদের সাথে যোগাযোগ হবে না, তাই ভাবলাম আপুরা যেন আমাকে একদমই ভুলে না যায়। সে কারণেই কিন্তু ভিডিও শেয়ার করা। তো সকালবেলা উঠে আজকে নাস্তা তৈরি করে নিলাম। শরীর যত অসুস্থ থাকুক আর আমি যে অবস্থাতেই থাকি না কেন, সাংসারিক কাজ কিন্তু আমাদের করতেই হচ্ছে। আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু বাড়তি কাজ হিসেবেই ভিডিওটা করে থাকি। আমাদের নিজেদের একটা আলাদা জগৎ তৈরি হয়ে যায়, আর এখানে কিন্তু একটা ভালো লাগাও কাজ করে ভীষণ। সেটা হয়তোবা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তারা কিন্তু বুঝবেন। যারা এখানে একবার এসেছেন, তাদের কিন্তু একটা নেশার মতো কাজ করে। এখান থেকে কিছু পাবো সেই আশায় নয়, এখানে আমার যে বোনেরা রয়েছেন তাদের আশায়, বা তাদের সাথে কিছুটা কথা হবে, তাদের কিছু জানবো, আমার কিছু তারা জানবে। এটাই আসলে অনেক বড় কিছু। তাছাড়া আমরা যারা হাউসওয়াইফ, আমরা কিন্তু বাসায় বন্দি থাকি। খুব কম সময়ে আমরা বাহিরের জগতে যাই। আর এই যে কন্টেন্ট ক্রিয়েটর যারা, তাদের কিন্তু আলাদা একটা জগতই হচ্ছে এটা। তো এই কারণেই কিন্তু মাঝে মাঝে শত অসুস্থতার মধ্যেও আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। এই গাছটার কথা আপনাদের মনে আছে? এটা কিন্তু আমার নিজের গ্রাফটিং করা গাছ। আলহামদুলিল্লাহ ৪টা গ্রাফটিং টিকে গেছে। তো কি কি ফুল সেটা কিন্তু বলতে পারছি না। আর এই যে দেখেন, এই অ্যাডেনিয়াম গাছের কথা কার কার মনে আছে? অলরেডি কিন্তু ফুল এসে গেছে। একটা গাছেই ফুল এসেছে, বাকিগুলোতে এখনো ফুল আসেনি। তবে আমরা যখন গাছ লাগাই, বা কোনো ফলের হোক বা ফুলের হোক, অনেক আশা এবং স্বপ্ন নিয়ে কিন্তু গাছগুলো লাগাই, যে কবে ফুল ফল আসবে। তো অবশেষে আমার গাছে ফুল এসেছে। তো
তো আজকে সকাল সকালে কিন্তু মাছ, মাংস এগুলো গুছিয়ে নিয়েছি। তো অনেক কিছু গুছিয়ে ফ্রিজে রেখেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি। যতটুকু রান্না করতে নিয়ে এসেছিলাম ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমি কিন্তু খুব একটা পাঙ্গাস মাছ খাই না। আমার ভিডিওতে আগে পরে কখনো দেখেননি। অনেকে পছন্দ করে, তবে আমারও কিন্তু বেশ ভালো লাগে। তো এটা হচ্ছে নদীর পাঙাশ। বড় একটা পাঙাশ, তো সেখানে আমরা কেজি হিসেবে নিয়ে এসেছি। যেহেতু আমি ছাড়া বাসায় কেউ পাঙাশ মাছ খাবে না। তো হঠাৎ করে আমার ইচ্ছে হয়েছে একটু পাঙাশ মাছ খাওয়ার জন্য। তো সেজন্যই আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। সাথে মুরগি আরও বিভিন্ন মাছ এনেছে। সেগুলো আমি অফ ক্যামেরাতেই গুছিয়ে রেখেছি। কারণ এতটা সময় ছিল না। আর মাঝে, মাঝে দেখবেন অনেক কাজ যখন একসঙ্গে চাপ পড়ে তখন কিন্তু মেজাজ, মর্জি দুটোই খারাপ থাকে। তখন ইচ্ছে হয় না ভিডিও করি। তো শেষমেশ এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো পাঙাশ মাছটা কিন্তু আজকে ভালো করে ক্লিন করে নিয়েছি। আর পাঙাশ মাছের উপরে যে স্কিনটা সেটা কিন্তু আমি তুলে ফেলেছি। এতে করে পাঙাশ মাছের তেলের পরিমাণটা অনেকটা কমে যায়। আর সেই সঙ্গে যে একটা আলাদা গন্ধ আসে সেটাও কিন্তু আসে না। সব ধরনের পাঙাশ মাছের এই স্কিনটা আপনারা ফেলে দিবেন। যারা পছন্দ করেন না পাঙাশ মাছের স্কিনটা বা গন্ধের জন্য খেতে পারেন না, তারা স্কিনটা ফেলে দিবেন। দেখবেন মাছ খেতে অনেক ভালো লাগবে। মনেই হবে না আপনি মাছ খাচ্ছেন না মাংস খাচ্ছেন। সত্যি কথা অনেক বেশি টেস্টি হয়েছিল। আজকে যখন মাছটা রান্না করেছি সবাই এত বেশি পছন্দ করেছে। যদিও আমি ছাড়া বাসায় কেউ কিন্তু পাঙাশ মাছ খায় না। তো আমার মেয়ে তো এমনিতেও খায় না, তো ও আজকেও খায়নি। এছাড়া আপনাদের ভাইয়া, আমার ছেলে সবাই খেয়েছে। অনেক বেশি ভালো লেগেছে ওদের কাছে। তো আর দেশি পাঙাশ কিন্তু এমনিতেও খেতে ভালো লাগে, বিশেষ করে নদীর যে পাঙাশগুলো। তো এই মাছটা কিন্তু নদীর ছিল। সে কারণে আসলে আনিয়েছিলাম। তো এদিক থেকে আমি হচ্ছে আজকে কাঁকরোল আর আলু দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিচ্ছি। আর যেহেতু মেয়ে মাছ খাবে না সেজন্য ওদের জন্য আলাদা করে আবার মুরগি রান্না করছি। কারণ আমি তো আমার পছন্দ অনুযায়ী পাঙাশ মাছ রান্না করছি। কত বছর পরে যে রান্না করছি সেটা আসলে আমি নিজেই ভুলে গেছি। বেশ কিছুদিন পর্যন্তই খেতে ইচ্ছে করছিল। তো অবশেষে আপনাদের ভাইয়া আজকে এনে দিয়েছে। তো এখন এক চুলায় ভাজি বসিয়ে দিয়েছি আর অন্য দিক থেকে আমি মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। সব শেষে হচ্ছে আমি মাছটা রান্না করে নিব। তো আজকে যেহেতু নিজের পছন্দের তরকারি রান্না করছি। যদিও রান্না করার সময় এটাই ভাবছিলাম যে কেমন না কেমন হবে, অনেকদিন পর রান্না করছি। কিন্তু সত্যি রান্না করার পর বুঝেছি ভীষণ ভালো লেগেছে। সবাই অনেক বেশি পছন্দ করেছে। তো কথা বলতে, বলতে আমি কিন্তু রান্নাগুলো করে নিচ্ছি। আর সেই সাথে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করছি। জানি না আমার কোন, কোন ভাইয়া বা আপু এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন। তো যে বা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, যদি আমার কোনো কথা বা কাজ একটু আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য হয় তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথমবারের মতো আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি, আমার কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে যাবেন। এতে করে আমি ভিডিও শেয়ার করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা, যারা অলরেডি আমার এই ছোট্ট পরিবারের দর্শক হয়ে আছেন, তাদের সবাইকে অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো এরই মধ্যে আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে। এখন আমি এক চুলায় মাংসটা রেখে দিয়েছি। আর অন্য দিক থেকে পাঙ্গাস মাছটা রান্না করে নিচ্ছি। তো আজকে চেষ্টা করেছি ঝটপট করে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নেওয়ার জন্য। অনেকদিন আগেই কিন্তু আমি মিস্টার ডিআইওয়াই থেকে আমার ড্রেসিং টেবিলটা সাজানোর জন্য কয়েকটি ঝুড়ি নিয়ে এসেছি। তো সেগুলো দিয়ে কিন্তু সাজানো হয়নি। তো আজকে ভাবলাম সেই কাজটা একটু করে নিব। তাছাড়া ড্রেসিং টেবিলের মধ্যেও অনেক বেশি ধুলাবালু জমে গেছে। প্রতি সপ্তাহে যদি একবার করে আমি ড্রেসিং টেবিল বা বাসার অন্যান্য ফার্নিচার পরিষ্কার না করতে পারি তাহলে কিন্তু তার দিকে আর তাকানো যাবে না। এতটাই ময়লা পড়ে যায়। মাঝে, মাঝে আমার নিজেরই অবাক লাগে যে এই বাসায় মানুষ থাকে এমন পরিস্থিতি হয়ে যাবে যদি ১ সপ্তাহ আমি পরিষ্কার না করি। কি করব বলেন তো? একে তো শারীরিকভাবে অসুস্থ, তার মধ্যে বাসার এত কাজ সবই আমাকে করতে হচ্ছে। তো চাইলে হেল্পিং হ্যান্ড দিয়ে এইসব কাজ করানো যায় না। কারণ আমরা সবাই জানি হেল্পিং হ্যান্ড কখনোই আপনাকে এই ধরনের কাজগুলো করে দিবে না। আপনি আপনার বাসার
সব কাজ কি হেল্পিং হ্যান্ড দ্বারা করাতে পারবেন? পারবেন না। সর্বোচ্চ আপনি ঘরটা মোছাতে পারবেন। কিছু কাপড়-চোপড় ক্লিন করাতে পারবেন, সেটাও কিন্তু আপনার মনের মতো হবে না। আমরা আমাদের সংসারটাকে যতটুকু ভালোবেসে কাজগুলো করি, যতটা নিখুঁতভাবে করি, সেটা কেউ কখনো করে দিবে না। এটাই বাস্তব কথা। তো এরই মধ্যে আমি রান্নার পর্বটা শেষ করে ফেলেছি। এরপর চলে এলাম ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নেওয়ার জন্য। প্রচুর পরিমাণে ধুলাবালু জমেছে। হয়তোবা আপনারা সেটা ক্যামেরায় বুঝতে পারছেন না। যেহেতু আমি প্রতিদিনই পরিষ্কার করার চেষ্টা করি যতটুকু ফাঁকা থাকে বা সামনের অংশটা। এরপরও কিন্তু এর ভেতরে প্রচুর ধুলাবালু জমে গেছে। আর আমরা ফার্নিচার যেহেতু অনেক বেশি ডিজাইন দিয়ে তৈরি করে থাকি, সে কারণে কিন্তু ময়লাটা আরো বেশি ধরে। যত বেশি সিম্পল ডিজাইনের আপনি ফার্নিচার নেবেন, তাতে কিন্তু ময়লাটাও কম জমবে। আর আপনার পরিষ্কার করতেও খুব সুবিধা হবে। তবে সত্যি বলতে, আমরা যখন কোনো কিছু বানাতে যাই আমাদের বাসার জন্য, তখন এটা চিন্তাই করি না যে এটা কিভাবে পরিষ্কার করব বা নোংরা হয়ে যাবে। এটা আমাদের মাথায় আসে না। কারণ আমরা তখন চিন্তা করি যত গর্জিয়াস করে বানানো যায়। তো যাই হোক, পরবর্তীতে আমরা মজা বুঝি যখন সেটাকে পরিষ্কার করতে হয়। এক, এক করে বাসায় যত ফার্নিচার বানিয়েছি সবকিছুতেই চেষ্টা করেছি একটু গর্জিয়াস করে তৈরি করার জন্য। তো আমি ১ম এ ড্রেসিং টেবিলের বাইরের অংশটা সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি। এরপর গ্লাসের ভেতরে রাখা সমস্ত কিছু বের করে নিচ্ছি এক, এক করে। আমার গত পর্বের ভিডিওতে দেখিয়েছিলাম আমার অ্যাকুরিয়ামের মাছগুলো কিভাবে সব মরে যাচ্ছে। তো আপনারা অনেকেই অনেক সুন্দর করে রেসপন্স করেছেন। অনেকে তো অনেক কিছু জানিয়েছেন। তো হয়তোবা সবার কমেন্টের উত্তরগুলো আমি সেই মুহূর্তে দিতে পারিনি। সবাইকে বলে দিচ্ছি, আসলে আমি সর্বোচ্চ চেষ্টা করি আমি অ্যাকুরিয়ামটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য, বা কিভাবে অ্যাকুরিয়ামটা ভালো থাকবে, মাছগুলো বেঁচে থাকবে, সবকিছু কিন্তু আমি খেয়াল রাখি। কারণ আমি ১ যুগেরও বেশি সময় ধরে আমার বাসায় অ্যাকুরিয়াম রেখেছি। তো কেন জানি না এই বাসায় আসার পর থেকে বা নতুন অ্যাকুরিয়াম সেটআপ করার পর থেকে কোনো অ্যাকুরিয়ামেরই মাছ বাঁচাতে পারছি না। এর কোনো কারণ আসলে আমি খুঁজে পাচ্ছি না। তো অনেকে বলেছেন খাবার বেশি দেই বা একুরিয়াম অনুপাতে মাছ বেশি হয়ে গেছে। বিষয়টা আসলে সেরকম না। আমার একটা একুরিয়াম কিন্তু ৩ ফিটেরও বড়। একটা লম্বা হচ্ছে ৩ ফিট আর চওড়ায় হচ্ছে ১.৫ ফিট। তো বুঝতে পারছেন মোটামুটি অনেকটা বড়, হয়তোবা আপনারা ভিডিওতে সেটা বুঝতে পারবেন না। তো সেটায় যে মাছগুলো রয়েছে তুলনামূলক আরো ডাবল মাছ দেয়া যায়। মানে আমি যতটুকু জানি। কিন্তু সেই তুলনায় কিন্তু মাছ খুব একটা বেশি না। আর খাবারের পরিমাণটাও যে বেশি দিই তাও না। আমি প্রতিটা মাছকে হিসেব করে ১ থেকে ২ দানা করে খাবার ব্যবহার করি। আর বাজারে যে খাবারটা সবথেকে ভালো মানের সেটাই দেওয়ার চেষ্টা করি। আরেকজন আপু জানতে চেয়েছেন আমি অ্যাকুরিয়াম পরিষ্কার করার সময় আমি কি ব্যবহার করি বা কি মেডিসিন দিই? বাজারে কিন্তু এখন বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে। তবে হ্যাঁ, এর মধ্যে কিন্তু ভালো মন্দ ২ টাই আছে। তো আমি বেশ কিছু দোকান ঘুরে তারপরে এই মেডিসিনগুলো নিয়ে থাকি। আর এর জন্য কিন্তু আমি ৪ টা মেডিসিন ইউজ করি। যদিও আজকের ভিডিওতে আমি সেটা শেয়ার করতে পারিনি। ইনশাআল্লাহ আগামী পর্বে আপনাদেরকে সেটা দেখিয়ে দিব। আর আমি দানাদার হিসেবে কোন খাবারটা মাছকে দিয়ে থাকি সেটাও কিন্তু দেখাবো। আর আজকে হচ্ছে আমি অ্যাকুরিয়ামটা পরিষ্কার করব, সেটা ভিডিও শেষ অংশে আপনাদের সঙ্গে শেয়ার করেছি খানিকটা যে কিভাবে আমি অ্যাকুরিয়ামটা পরিষ্কার করি। এর বেশি কিছু আজকে আসলে শেয়ার করব না। তো এরই মধ্যে আমার কিন্তু ড্রেসিং টেবিলটা সাজানো গোছানো হয়ে গেছে। যদিও অনেক সময় লেগেছে, আপনাদের হয়তোবা ২-৩ মিনিটের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করে দেখিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে আমার ড্রেসিং টেবিলটা সাজানো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না। কালেকশনে অনেক কিছু থাকলেও আমি কিন্তু এত কিছু কখনোই ব্যবহার করি না। বিশেষ করে মেয়ের জন্য সবসময় এটা সেটা রাখি। আর এখন তো ওর আলাদা করে ভ্যানিটি রয়েছে, সেটার মধ্যে ওর কিছু জিনিসপত্র রেখেছে। যদিও ওর কালেকশনে সবকিছুই নতুন রেখেছে। তো আজকে এই যে দেখেন আমি কিন্তু অ্যাকুরিয়ামটা পরিষ্কার করে নিচ্ছি। যদিও আমি এত বড় অ্যাকুরিয়াম কখনো পরিষ্কার করি না। আপনাদের ভাইয়া পরিষ্কার করে। আমি শুধুমাত্র তার সাথে সাহায্য করি। তো ১ম এ হচ্ছে এই যে সাইফুন দিয়ে আমি পুরো অ্যাকুরিয়ামের পানিটাকে বের করে নিয়েছি। যেহেতু অ্যাকুরিয়ামটা বড়, বেশ অনেকটা পানি ধরে। আর আমার যেহেতু এখন বর্তমানে ২ টা অ্যাকুরিয়াম রয়েছে। আরো একটা ছোট নেয়ার ইচ্ছা আছে। তো সেটা নিলেও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল, বাঘের মতো লাফ দেয়, কুকুর হয়ে বসে, পানির মধ্যে ছেড়ে দিলে শোলা হয়ে ভাসে। ধাঁধার সঠিক উত্তর ছিল ব্যাঙ। যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া নুসরাত। সোনিয়া আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। আমি গত পর্বে সোনিয়া আপুকে জিজ্ঞেস করেছিলাম
তিনি প্রতি পর্বেই কিভাবে সবার আগে সঠিক উত্তর দিয়ে দেন। তো তিনি বলেছেন তার আসলে ধাঁধা নিয়ে অনেক বেশি কৌতূহল। আর তিনি বুদ্ধি খাটিয়ে ধাঁধার উত্তরগুলো সবার আগেই দিয়ে দেন। তো জেনে সত্যি ভীষণ ভালো লাগলো। তো আপু আপনার জন্য অনেক, অনেক ভালোবাসা রইলো। আজকের ধাঁধা হচ্ছে, কোন জিনিস ডোবে কিন্তু ভেজে না? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। দেখতে, দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।